দেশে করোনায় আড়াই মাসে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু। সংক্রমণেও ৩ মাসের শীর্ষে। হাসপাতালে ১৫ ভাগ বেড়েছে রোগী। ফাঁকা নেই আইসিইউ। স্বাস্থ্যবিধি না মানায় বিপর্যয়। বিদেশ না যাওয়ার শর্তে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও ৬ মাস। মানবিক বিবেচনায় মুক্তি দেওয়াই যেত, বললেন বিএনপি নেত্রীর আইনজীবী। ঢাকায় হাসিনা মোদির একান্ত বৈঠক ২৭ মার্চ। দুদেশের সব ইস্যুতেই হবে আলোচনা। তিস্তা নিয়ে এখনো আশাবাদী, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মশা মারতে হিমশিম খাওয়া মেয়র আতিক এবার চটলেন সিভিল এভিয়েশন ও রেলওয়ের ওপর। অসহযোগিতার অভিযোগ, মামলার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গেল এক সপ্তাহে বিপদসীমা অতিক্রম করেছে করোনা সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় গেল আড়াই মাসে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ৩ মাসে সর্বোচ্চ। হাসপাতালগুলোতে ১৫ ভাগ পর্যন্ত বেড়েছে রোগী। আইসিইউতে নেই খালি শয্যা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জমায়েত পরিহার করার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দেশে করোনার সংক্রমণ নেমে আসে ২.২৬%, যা ছিল এক বছরের মধ্যে সর্বনিম্ন। এর ২৪ দিন পর অর্থাৎ ৯ মার্চ বিপজ্জনক সীমা অতিক্রম করে পৌঁছে যায় ৫.১৩%। এর ৪ দিন পর ৭% পার হয়ে এক লাফে ৯% ছাড়িয়ে যায় সোমবার। শুধু তাই নয়, গত ৭ জানুয়ারির পর মৃতের সংখ্যা সর্বোচ্চ ২৬, যা গত পৌনে ৩ মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর প্রভাব স্পষ্ট রাজধানীর কোভিড হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির পর থেকে হাসপাতাল ভেদে কোভিড রোগী বেড়েছে ১০ থেকে ১৫% পর্যন্ত। সাধারণ শয্যা ফাঁকা থাকলেও পূর্ণ কেবিন, খালি নেই একটি আইসিইউ শয্যাও। এক সপ্তাহ বা ১০ দিনের কথা যদি বলি, তাহলে আমরা কিছু সিভিয়ার কেস কিন্তু পাচ্ছি। এটা এমন হতে পারে যে সিভিয়ারিটি বেশি, অথবা এমনও হতে পারে যে যেহেতু সংক্রমণের হার বেড়ে গিয়েছে, সো এই খারাপ পেশেন্টগুলো আমাদের কাছে বেশি বেশি আসছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তরও। হাসপাতালগুলোকে নতুন করে প্রস্তুতি নেবার আহ্বান জানালেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যান্য যে শিষ্টাচারগুলো গত এক বছর ধরে চর্চা করা হয়েছিল, তার সমস্ত কিছুকে উপেক্ষা করে এক ধরনের উৎসবে আনন্দে মেতে গেল দেশবাসী। এবং তার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখছি যে গত এক সপ্তাহ ২ সপ্তাহ ধরে কিন্তু সংক্রমণের হার একটু করে বাড়ছে, ঊর্ধ্বমুখী একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। ধরে নিতে হবে যে প্রথম ঢেউটি চলমান আছে, তারই খানিকটা নতুন করে আবার পুনঃ সংক্রমণের যে হারটি সেটি বেড়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে সংক্রমিত হওয়ায় কঠোর স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন কামরুজ্জামান মামুন এবং সিলেটের জিন্দাবাজার পয়েন্টে আছেন ইকরামুল কবির। সরাসরি যাব তাদের কাছে। শুরুতেই যাচ্ছি মামুনের কাছে। মামুন। নাবিলা, গত বছরের ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের ১০ দিন পর স্বাস্থ্য অধিদপ্তর আমাদের দিয়েছিল মৃত্যুর খবর। তারপর থেকে কিন্তু এই সংক্রমণ এবং মৃত্যুর হার আমরা দেখেছিলাম বাড়তে, এবং সর্বোচ্চ মৃত্যু গত বছরের জুন মাসের ৩০ তারিখে ৬৪ জন কিন্তু সেদিন মারা গিয়েছিলেন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং তারপর থেকে কিন্তু এই সংখ্যার অতিক্রম হয়নি। এবং আমরা দেখছিলাম যে এই শীত আসার আগে কিন্তু বিশেষজ্ঞরা বিভিন্ন সময় বলছিলেন যে শীতকাল করোনা বিস্তারের জন্য একটি উল্লেখযোগ্য মৌসুম এবং শীতে আরও বাড়তি সতর্কতা নিতে হবে। আমরা দেখেছি যে এই পুরো শীত সময় জুড়ে কিন্তু করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল, এবং আমরা দেখেছি যে এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু করোনার সংক্রমণ এবং মৃত্যুর হারও বাড়তে শুরু করছে। এবং জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই জানেন যে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়ে কিন্তু ২৬ জনের মৃত্যু হয়েছে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। শনাক্ত হয়েছে ১,৭৭৩ জন, এবং এই যে শনাক্ত হয়েছে প্রায় ২,০০০-এর কাছাকাছি। এই শনাক্ত কিন্তু আজ থেকে গত বছরের ডিসেম্বরে অর্থাৎ ১৫ ডিসেম্বর ছিল ১,৮৭৭ জন। অর্থাৎ এই যে ১,৮৭৭ জনের পর কিন্তু এই সংখ্যার পার হয়নি, এবং আজকে কিন্তু আবার এত সংখ্যক রোগী শনাক্ত হলো করোনা ভাইরাসের। তো এই যে সংক্রমণের যে হার, তা যদি বলি তো বলতে হয় যে গত
4 মাসের মধ্যে গত 4 সপ্তাহের মধ্যে এই সংক্রমণের হার কিন্তু বেড়েছে 9.48%, অর্থাৎ গত 24 ঘন্টায় যে সংক্রমণের হার এটি 9.48%, যা 4 সপ্তাহ আগে যেটি ছিল 2.26%, অর্থাৎ 4 সপ্তাহের ব্যবধানে কিন্তু 2.26% থেকে 9.48% হয়েছে, যেটি আসলে খুবই উদ্বেগের কারণ এবং খুবই উল্লেখযোগ্য হারে কিন্তু এই সংক্রমণের হার বেড়েছে। আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ইউনিট, সেই ইউনিটের সামনে। খোঁজ নিয়েছি যতটা যে এইখানে কিন্তু কোনো আইসিইউ খালি নেই, সাধারণ শয্যা খালি রয়েছে, কিন্তু আইসিইউতে কিন্তু করোনা আক্রান্ত রোগীরা রয়েছেন। তো এই ছিল ঢাকা থেকে আমার কাছে করোনা সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখান থেকে করোনা পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী ইকরামুল কবির। ধন্যবাদ মামুন। লামিরা রেকর্ড পাওয়া গেছে, আজকে 35 জন আক্রান্তর খবর আমরা পেয়েছি সকাল পর্যন্ত, এবং গতকালকে ছিল 16 জন, তার আগে 2 দিন ছিল 12 জন, তার আগে ছিল একজন করে। যত দিন যাচ্ছে এই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার খবর আমরা পেয়েছি সকাল পর্যন্ত, এবং গতকালকে ছিল 16 জন, তার আগে 2 দিন ছিল 12 জন, তার আগে ছিল একজন করে। যত দিন যাচ্ছে এই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার মধ্যেও মানুষের মধ্যে যে সচেতনতা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সিলেট নগরী একেবারে কেন্দ্রস্থল জিন্দাবাজার পয়েন্টে দাঁড়িয়ে আছি। কারো মাস্ক আছে, কারো মুখে মাস্ক নেই, তারা নির্বিঘ্নে চলাচল করছে। কিন্তু যত দিন যাচ্ছে এই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। হাসপাতালগুলোতে আবার নতুনভাবেই তাদের ব্যবস্থাপনা ঝেঁকে বসেছে প্রশাসনের পক্ষ থেকে, যে মন্ত্রিপরিষদের থেকে এই ব্যাপারে প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে। যদি এখন পর্যন্ত কোনো জরিমানা করা হয়নি, জরিমানা না করে যাতে করে সচেতনতা বৃদ্ধি করা যায়, মানুষের মধ্যে একটু সচেতনতা আনা যায়, সেই ব্যাপারটি দেখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কারো মাস্ক আছে, কারো জরিমানা না করে যাতে করে সচেতনতা বৃদ্ধি করা যায়, মানুষের মধ্যে একটু সচেতনতা আনা যায়, সেই ব্যাপারটি দেখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কারো মাস্ক আছে, কারো নাই। প্রায় বলা যায় প্রায় 80% মানুষের মুখেই মাস্ক নেই, আবার কারো নিচে নামিয়ে রেখেছে। এই অবস্থার মধ্যে যে করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন ঠিকমতো বলা যাচ্ছে না। গত বছরের মার্চে যে অবস্থা সৃষ্টি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই বছরের মার্চে এসেই করোনা আবার দ্বিতীয় ঢেউয়ে একই পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে। সেই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগের থেকে বলা হয়েছে, এবং তা মেনে চললে হয়তো এই যে দ্বিতীয় ঢেউটাকে কিছুটা মোকাবেলা করে করোনা আক্রান্তের সংখ্যা কমবে, মৃত্যুর সংখ্যা কমবে, এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিভাগ, এমনটাই মনে করছেন প্রশাসনের পক্ষ থেকে। মোটামুটি নাবিলা, এই ছিল সিলেটের যে গত 3 মাসে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড, সেই রেকর্ডের সর্বশেষ খবর। এতক্ষণ সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার ইকরামুল কবির, এবং তার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আলোচনা হচ্ছে, এই সিদ্ধান্তটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এবং এটাকে রিভিউ করতে পারে। যেহেতু সংক্রমণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে রিভিউ হয়তো ওনারা করবেন, আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে ওনারা সিদ্ধান্ত হয়তো ওনাদের মতো করে নেবেন আর কি। বিদেশে যেতে পারবেন না, বাসায় থেকেই নিতে হবে চিকিৎসা, এই দুটি শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেগম জিয়া প্রয়োজন অনুযায়ী যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বলেও জানান মন্ত্রী। এদিকে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানবিক কারণেই তাকে মুক্তি দেওয়া যেত। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 25শে মার্চ প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে 6 মাসের জন্য স্থগিত করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সাজা। এরপর করোনার প্রাদুর্ভাবে আরেক দফা সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জানায় তার পরিবার। সবশেষ মেয়াদে চলতি বছরের 25শে মার্চ পর্যন্ত বেগম জিয়া কারাগারের বাইরে থাকার অনুমতি পেলেও করোনার কারণে চিকিৎসা শুরু করতে না পারার কারণ দেখিয়ে চলতি মাসের শুরুতে ভাই শামীম ইস্কান্দার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জমা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিষয়টির আইনি ব্যাখ্যা জানতে পরদিনই চিঠিটি পাঠিয়ে দেওয়া হয় আইন মন্ত্রণালয়ে।
আইন মন্ত্রণালয়ের পরামর্শ সহ চিঠিটি গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতির জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেই সিদ্ধান্ত আসলো সোমবার। তৃতীয় দফায় আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সাজার মেয়াদ। তার ভাই শামীম ইস্কান্দার কিছুদিন আগে আমাদের এখানে এসে আবার আরেকটি আবেদন করেছিলেন সময়টা বৃদ্ধির জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরও 6 মাস এটা বৃদ্ধি করে দিয়েছেন। 25 মার্চ থেকে এটা কার্যকর হবে। সরকারি প্রজ্ঞাপনে দুটি শর্তে বলা হয়েছে, বেগম জিয়া ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। এই সময়ে তিনি যেতে পারবেন না দেশের বাইরে। প্রয়োজনে তিনি যে কোনো হাসপাতালে যেতে পারবেন বলে জানানো হয়। তবে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, মানবিক বিবেচনায় বিএনপি নেত্রীকে মুক্তি দিতে পারত সরকার। হোম মিনিস্ট্রিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করেছিল তাকে মানবিক কারণে মুক্তি দেওয়া হোক। আমরা এ ব্যাপারে খুবই মর্মাহত, ব্যথিত, দুঃখিত। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় বন্দী করে রাখা। বসন্ত উপভোগ আর শীত বিদায় দিতে রাশিয়ায় মাসলেনি তৌসা উৎসব নিয়ে রিপোর্ট দেখতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়নের সক্ষমতা অর্জন করেছে দেশ। রিজার্ভের টাকায় অবকাঠামো গড়ে উঠলেই বিদেশি ঋণের দিকে আর তাকাতে হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। সামাজিক সূচক থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি সবকটিতেই অভাবনীয় উন্নয়নের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ এখন উন্নয়নশীলের কাতারে। দেশে বর্তমানে যেসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে তার অধিকাংশই বিদেশ থেকে নেয়া ঋণে। বড় অবকাঠামোর মাধ্যমে দেশের উন্নয়নে বিনিয়োগ করতেও বিদেশ নির্ভরতা কমানোর পথে হাঁটছে সরকার। করোনাকালের ধাক্কা সামলেও রেমিট্যান্সে ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো 43 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। রিজার্ভের টাকা থেকে উন্নয়ন কার্যক্রম চালাতে এবার বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল নামে নতুন একটি তহবিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত হয়ে এই তহবিলের কার্যক্রম চালু করা হয়। সেটা আমরা চালু করেছি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে চ্যালেঞ্জ অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হবে। রিজার্ভের টাকাটাকে আমাদের দেশের উন্নয়নের কাজে আমরা নিজেরা কিভাবে ব্যয় করতে পারি সেটাই আমরা চিন্তা করেছি। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। দেশের উন্নয়নে নিজস্ব অর্থনীতিকে প্রাধান্য দিয়ে মর্যাদা বাড়াতে হবে জানিয়ে এই তহবিল থেকে পায়রা বন্দরের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। সেখানে এই রামনাবাদ ড্রেজিংয়ের জন্য প্রথম যে অর্থটা প্রয়োজন হবে সেটা আমরা এই ফান্ড থেকে দিতে যাচ্ছি। রামনাবাদ চ্যানেলটা এটা ড্রেজিং করা, এখানে যাতে আরও ড্রাফট বাড়ে, জাহাজ আসতে পারে এবং পোর্টটা যেন আরও চালু হতে পারে। শুধু উন্নয়নশীল দেশ না, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়ন করার সক্ষমতাও অর্জন করেছি। এর আগে এই নতুন তহবিলের আওতায় রামনাবাদ চ্যানেল খননের মাধ্যমে পায়রা বন্দরের কার্যক্রম বাড়ানোর জন্য অর্থ বিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সোনালী ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই করেন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 27 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়। বৈঠকে তিস্তা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সকালে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোদীর সফরে ভারতের সঙ্গে 3টি সমঝোতা স্মারক সই করার কথা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে 26শে মার্চ ঢাকায় পা রাখবেন বাংলাদেশের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধু বাপুর ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। পরদিন 27শে মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে তিস্তা সহ দ্বিপাক্ষিক সব ইস্যুতেই দুই দেশের সরকার প্রধান আলোচনা করবেন। 27শে মার্চ বিকেলে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে
দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হবে বলে আমরা আশা করছি। তিস্তা চুক্তির বিষয়ে ভারতের অবস্থান সন্তোষজনক জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন শুধুই অপেক্ষার পালা। তিস্তা চুক্তির প্রতিটি পেজে সচিব পর্যায়ে সই করে আছে। ভারত সরকার বারবার আমাদের অঙ্গীকার করেছেন যে দে স্ট্যান্ড বাই এই চুক্তি। আমরা প্রত্যেক দিনই আশা করি এবং এইটা আমাদের সাথে ভারতের যখনই কোনো মিটিং হয় এই ইস্যুটা আমরা তুলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ঘোষণা আসবে কয়েকটি প্রকল্প উদ্বোধনের। বৈঠকের প্রান্তিকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। মোদীর ঢাকা সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা জানান পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় সফর শেষে 27 মার্চ রাতেই ঢাকা ছাড়বেন ভারতের প্রধানমন্ত্রী। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে অত্যন্ত গভীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক সামাজিক সংগঠনকে 10 দিন কর্মসূচি পালন না করার নির্দেশনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উনি কি বোঝাচ্ছেন এটা আমাদেরকে ব্যাখ্যা করে জানাতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম পালন করা কি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া কেউ করতে পারবে না। এটা কোন ধরনের চিন্তা ভাবনা থেকে এটা আসছে আমরা বুঝতে পারছি। হঠাৎ করে এই ধরনের ডিএমপির থেকে একটা আপনার নির্দেশনা স্বাধীনতার বিষয়টাকে আপনার প্রশ্নবিদ্ধ করছে কিনা এটা আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে। জামুকার কোনো এখতিয়ার নেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। আর সরকার যদি কোনো সিদ্ধান্ত এই বিষয়ে নেয় আমরা মনে করবো যে এটা চরম বিশ্বাসঘাতকতা হবে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে। লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। জেনারেল জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমান বাহিনী সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষকে হত্যা করেছিল। 15ই আগস্ট, 21শে আগস্ট সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে এ বিএনপি জড়িত। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়। আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। 1 মাসের ব্যবধানে বোতলজাত 5 লিটারের ভোজ্য তেলের দাম বাড়ল 35 টাকা। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত জাতীয় কমিটির সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। কাল থেকে নতুন দাম কার্যকর হবে। গেল বছরের জুলাই থেকে হু হু করে বাড়ছে ভোজ্য তেলের দাম। তেলের বাজারের টালমাটাল অবস্থা সামাল দিতে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় দফায় দফায় বৈঠক করে। শেষ পর্যন্ত 17 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বেঁধে দেয় মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় 15 দিন অন্তর বৈঠকে যাচাই বাছাই করে নতুন দাম নির্ধারণের। কিন্তু দামের লাগাম টানা যায়নি, বরং আরও এক দফা বাড়ল। বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে দাম, তার সমন্বয় করা হচ্ছে দেশের বাজারে। আন্তর্জাতিক বাজারে যে দাম থাকে তার উপরে বেস করে আমরা এখানে প্রাইসটা ফিক্স আপ করি। আমাদের দেশের তেলে প্রায় 95 ভাগই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। দামটা পুরোপুরি নির্ভর করে আন্তর্জাতিক বাজারের দাম অনুসারে। যে মুহূর্তে আমরা দেখব দাম কমতে শুরু করেছে, একইভাবে আমরা দাম কমিয়ে দেব। এদিকে ব্যবসায়ীরা তেলের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দিয়ে আসছেন, কিন্তু বারবারই মন্ত্রণালয় বলছে এ নিয়ে আলোচনা চলছে রাজস্ব বোর্ডের সঙ্গে। তেলের দাম বাড়ার কারণে কাস্টমারের সাথে কথা বলতে হয়। কাস্টমাররা আমাকে বলে যে আপনারা দাম বাড়ান, কিন্তু আমরা তো দাম বাড়াইতেছি না। তো উপরে থেকে দাম বাড়ায়, আমরা দাম যেভাবে আনতেছি ওইভাবে আমরা বিক্রি করতেছি। আমাদের যে রেটে কিনা পড়ছে তেল, আমাদের এরকম লাভ হয় না। তেলে খোলা তেলে মনে করেন আপনার একবারে সীমিত লাভ হয় আর কি। অন্য সময়ের চেয়ে রোজার মাসে তেলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। রোজা সামনে রেখে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে চাপের মুখে ক্রেতারা। রমজানের মাঝে তেলের দামটা যদি একটু কমায় দিত সরকার, তাহলে আমাদের একটু সুযোগ সুবিধা হইতো আর কি। আইটেমের দাম বাড়াইলে কাস্টমার আসে না, এই অবস্থায় চলতে আমাদের কষ্ট হয়, আরো কমানো উচিত। প্রতি বছরের 20 লাখ মেট্রিক টন চাহিদার পুরোটাই আমদানি নির্ভর। গেল 6 মাসে আন্তর্জাতিক বাজারে 80 থেকে 85% দাম বেড়েছে। প্রতি টন অপরিশোধিত তেল $1275 বিক্রি হচ্ছে। সাব্বির রূপল, সময় সংবাদ, ঢাকা।
মশা নিধন কার্যক্রমে সহযোগিতা না করায় সিভিল এভিয়েশন ও রেলওয়ের উপর চটলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি। রাজধানী বিমানবন্দর এলাকায় মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শন করেন তিনি। মশার যন্ত্রণায় অতিষ্ঠ ঢাকাবাসী, আর এই কষ্ট লাঘব করতেই নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে মশার লার্ভা পাওয়ায় রেলওয়ে ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সমালোচনা করে তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তিনি। মশার কোনো বাউন্ডারি ওয়াল নেই, আমরা কিছুটা পদ্ধতিগত চেঞ্জ করেছি। আপনারা দেখেছেন যে সকালবেলা আমরা ফগিং করছি বদ্ধ ড্রেনের ভিতরে। 7 নম্বর অঞ্চলের পিছনে টোটালটাই হচ্ছে ম্যাক্সিমাম সিভিল এভিয়েশনের। এটার ভিতরে কোটি 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 লার্ভা। আমি বলেছি আজকে সিভিল এভিয়েশন এবং রেলওয়ের যে দায়িত্বে যারা আছে তাদের নামে রীতিমতো মামলা রুজ করার জন্য আমি বলেছিলাম নিয়মিত মামলা হবে। নগরবাসীকে স্বস্তি দিতে মশা নিধনের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া এ কার্যক্রম সফল হবে না। আমরা ভেহিকল মাউন্টেন আনছি, আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে যাচ্ছি, আমরা ট্র্যাকার পদ্ধতিতে যাচ্ছি, কিন্তু এই যদি অবস্থা যদি হয় এতে কোনো লাভ হবে না। কিন্তু এতে কোনো লাভ হবে না যদি সকলে যদি দায়িত্ব না নেয়। মশা নিধন কার্যক্রমে তদারকি জোরদার করা হচ্ছে বলেও জানান আতিক। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। ক্রমাগত ভাঙনে হুমকিতে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সমুদ্রের স্রোতে প্রতিনিয়ত ভাঙছে পাড়, ছোট হচ্ছে আয়তন। আসছে বর্ষায় এ ভাঙন আরও তীব্র হওয়ার শঙ্কা স্থানীয়দের। তবে দ্বীপের অবকাঠামো ঠিক করে আধুনিক ব্লক স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন সুচাউদ্দিন রুবেল। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নীল পানি, মাছ আর প্রবালের মিতালিতে এই দ্বীপ বরাবরই আকর্ষণের কেন্দ্রে থাকে পর্যটকদের। তবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দ্বীপটিতে দেখা দিয়েছে ভাঙন, যার মাত্রা বেশি উত্তর পশ্চিম ও দক্ষিণ দিকে। প্রত্যেক বছর বর্ষাকালে ভাঙে। এই যে বস্তা দিছে এগুলা এরকম বস্তা দিতে হবে। চতুর্পাশে টেকসই পরিবেশ বান্ধব বেড়িবাঁধের ব্যবস্থা করা না হলে সেন্ট মার্টিনকে আমরা হারাবো। 1994 সালে জলজ চাষের পর নানা উদ্যোগ নেয় এতদিন মোটামুটি নিরাপদ ছিল সেন্ট মার্টিন, কিন্তু সম্প্রতি দ্বীপের কোনো কোনো অংশে 100 থেকে 150 ফুট পর্যন্ত সাগরে বিলীন হয়েছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। সরকার কোনো ব্যবস্থা যদি না হয় তাহলে ভাঙন যদি অব্যাহত থাকলে অচিরেই বিলীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ এই সেন্ট মার্টিন দ্বীপকে টিকিয়ে রাখাটা জরুরি, তাই রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে। ভাঙনকে প্রতিরোধের জন্য আমরা টাইডাল ব্যারিয়ার নির্মাণ করব। সেখানে হলো প্রাকৃতিক যে ভুটান থেকে আসা যে বোল্ডার আছে সেই বোল্ডার ব্যবহার করে। পর্যটন মৌসুমে নভেম্বর থেকে প্রতিদিন গড়ে প্রায় 5000-এর বেশি পর্যটক ভ্রমণ করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অমর 21 গ্রন্থমালা ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশা প্রকাশকদের। অন্যদিকে করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে আয়োজক প্রতিষ্ঠান দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব মেলার প্রতিশ্রুতি দিয়েছেন। তানজিলা খান মিমের রিপোর্ট। প্রাঙ্গণ বিন্যাসের কাজ শেষ হয়েছে এরই মধ্যে। এখন নানা উপকরণে চলছে স্টল তৈরির কাজ। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কারো যেন দম ফেলার ফুসরত নেই। কাজের প্রেসার হইলো, কাজে খুব ব্যস্ত, খাওয়ার সময় পাইতেছি না। কাজ মোটামুটি আগাইছে, তবে খুব পেরেশানির ভিতরে আছি। কষ্ট হয়ে যাবো কমপ্লিট করতে, কারণ রাইতে দিনে কাজ করতে হইব। খুব চেষ্টা আছে কাজটা 8 তারিখের মধ্যে তোলার জন্য। আগের চেয়ে 2 গুণ বেশি জায়গা নিয়ে করা হয়েছে মেলার নকশা। 33টি প্যাভিলিয়ন আর 808টি ইউনিটের মেলায় 522টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আসছে 5500 বই। তবে এবার করোনা প্রতিরোধকে দেয়া হয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব। মাস্ক ছাড়া ঢুকতে দেয়া হবে না মেলায়। এছাড়া থাকবে স্বাস্থ্য সুরক্ষায় সব ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই মেলার মূল কাঠামো নির্মাণ করা হয়েছে। পরিসরটা বড় করা হয়েছে যাতে করে একটা নিরাপদ দূরত্বে সবাই থাকে, সেটা একটা বিষয়। আমাদের বাচ্চাদের যে জায়গাটা শিশু চত্বর যেটা, তার পাশে একটা স্বাস্থ্যের জন্য একটা প্রবেশ পথগুলোকে এমনভাবে করা হয়েছে যাতে করে সেখানে বৃষ্টি হলে আশ্রয় নিতে পারে। নির্দিষ্ট সময়ের আগেই সব প্রস্তুতি শেষ হবে বলে আশাবাদী প্রকাশকরা। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের যতগুলো বই টার্গেট করেছিলাম যে আমরা এই বইগুলো ছাপবো,
সবগুলি সম্পন্ন করে ফেলেছি। বইমেলায় সামাজিক দূরত্ব ও করোনা প্রতিরোধে সকল নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন বাংলা একাডেমি। স্বাস্থ্যবিধি সেটি যাতে পুরোপুরি এখানে রক্ষিত হয় সেদিকে আমরা নজর রাখছি এবং কোনো ব্যক্তি মাস্ক ছাড়া ঢুকতে পারবেন না, প্রত্যেকে স্যানিটাইজ করা হবে। আগামী 18 মার্চ ভার্চুয়ালি মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তারপরই উন্মুক্ত করে দেয়া হবে পাঠকদের জন্য। কর গুনে গুনে এখন অপেক্ষা, আবারও উচ্ছ্বাসে মেতে উঠবে প্রিয় এই অঙ্গন। আয়োজক প্রতিষ্ঠান, লেখক এবং প্রকাশকদের প্রস্তুতিও শেষ পর্যায়ে, তাই এবার প্রস্তুত হবার পালা পাঠকদের। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। জয় পরাজয় মুখ্য নয়, বরং কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য একটি শক্তিশালী জাতীয় দল গঠন করাই নেপাল সিরিজের মূল লক্ষ্য। প্রথম দিনে অনুশীলন শেষে এমন মন্তব্য করেছেন হেড কোচ জেমিডে। তিনি বলেন, সেখানকার দুটি ম্যাচের সুযোগ পাবে তরুণরা। বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ফুটবলাররা। আর টিম ম্যানেজমেন্টের দাবি, এই সিরিজের মধ্য দিয়ে ফুটবলের নতুন জেনারেশন তৈরি করবে বাফুফে। গেল কবছর ধরে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ফুটবল। পরিচিত অনেকেরই এখন আর দেখা মেলে না লাল সবুজ জার্সিতে। সেই ধারায় এবারের লক্ষ্যটা আরও বড়। স্কোয়াডে এমন অন্তত 11 জন আছেন যাদের সবাই অপেক্ষায় দেশের হয়ে অভিষেকের। মূলত জুনে কাতার বিশ্বকাপ বাছাই টার্গেট করে এবার আগাম পরিকল্পনা। আর তাই নেপাল সিরিজ কেবলই প্রস্তুতি আর ফুটবলারদের বাজিয়ে দেখার মঞ্চ। লিগে ভালো করা নতুনরা কতটা নিতে পারে আন্তর্জাতিক ম্যাচের চাপ, সেখানে নিরীক্ষা হবে তারই। আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই ম্যাচ জেতা, কিন্তু এটা নিয়ে আমি কাউকে চাপে রাখতে চাই না। নেপালে জিতবো কিনা হারবো এটা মুখ্য নয়, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে বাছাই ম্যাচের আগে ভালো একটা দল তৈরি করা। এক জামাল বাদে জেমির গুডবুকে থাকা সবাই এদিন অনুশীলন করেছেন। লিগে তারা একে অন্যের প্রতিপক্ষ হলেও এখন লড়তে হবে এক হয়ে। এজন্য কম্বিনেশনটাও জরুরি। হাতে সময় নেই খুব একটা, তবে সবাই খেলার মধ্যে থাকায় সেটা ভাবনার কারণ না। তারপরও একটা দল হয়ে ওঠার রোমাঞ্চ ঠিকই স্পর্শ করে যাচ্ছে ফুটবলারদের। আমরা যদি সবাই এখন থেকে বিগ ম্যাচের যদি প্রেশারগুলো নিতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা বাংলাদেশ টিম ভালো কিছু করতে পারবো। বোঝাপড়া আসলে ঠিক থাকবেই, অতটা ডিফারেন্স হবে না, কারণ যখন আমরা একসাথে ট্রেনিং করতেছি এখন আবার মোটামুটি সব ঠিক হয়ে যাবে। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে 18 মার্চ নেপাল যাবে বাংলাদেশ। সেখানে জামাল ভুঁইয়ারা মিশন শুরু করবে 23 মার্চ থেকে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় 2.5 মাসে সর্বোচ্চ 26 জনের মৃত্যু। সংক্রমণেও 3 মাসের শীর্ষে। হাসপাতালে 15 ভাগ বেড়েছে রোগী। ফাঁকা নেই আইসিইউ। স্বাস্থ্যবিধি না মানায় বিপর্যয়। বিদেশ না যাওয়ার শর্তে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও 6 মাস। মানবিক বিবেচনায় মুক্তি দেয়া যেত বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। এবং ঢাকায় হাসিনা মোদি একান্ত বৈঠক 27 মার্চ। দু দেশের সব ইস্যুতেই হবে আলোচনা। তিস্তা নিয়ে এখনো আশাবাদী, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।